শেখ হাসিনার বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই। আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে, রেজিমের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখনো আছে। এই যে কিছু আগে দেখেন আপনি, যেমন এফডিসিতে যে সরকারি অনুদানের সিনেমার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, দেখেন কিভাবে কি দেওয়া হয়েছে, সুপারিশ। দেখবেন অনেকে এই পরিবর্তনের পরে অনেকেই আছে এখন বুদ্ধিজীবী, বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে, টক শোতে খুব গরম গরম কথা বলে, পত্র পত্রিকায় লেখে, কলাম লেখে। অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন, সুবিধাবাদী ভূমিকা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি দেখেন টেলিভিশন টক শোতে যারা বয়ান দিচ্ছে, কিংবা যারা এখন নব্য আপনার বলবেন যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে। এটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই। এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো যে সে ছাড়া এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া, অমুক তমুককে ব্যালেন্স করে কেউ বাংলাদেশ, ভারত চালাইতে পারবে না। তো তখন অনেকেই বলেছে যে বিকল্প আমরা তৈরি করে নেব। তারপরে শেখ হাসিনার এই যে অপ্রতিরোধ্য হিসেবে, একক হিসেবে তুলে ধরা, সেখানে হয়তো অ্যাক্টিভিস্ট যারা, তারা একটা স্ট্যাটাস দিয়েছে, লেখালেখি করেছে। সেক্ষেত্রে যে ঠিক ওই যে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশনাল পলিটিক্সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ক্ষমতায় পর্যায়ক্রমে ছিল, রাজনীতিতে অনেক ক্ষেত্রেই ওই বলয় কেন্দ্রিক ছিল। কিন্তু আওয়ামী লীগের গত এই 16 বছরের কার্যক্রমে অনেকে যারা প্রকৃত রাজনীতি করে, তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও দলমত নির্বিশেষে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিংবা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, অবশ্যই তাদের মধ্যে বিবেক আছে, তারা পরিবর্তনের পক্ষের লোক। সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়নটা করতে হবে। কারণ এই ধরনের পরিবর্তনের পরে প্রত্যেক সমাজেই বড় ধরনের ডিভিশন তৈরি হয়। এখন কালচারালি ধরেন একজনে ফর এক্সাম্পল আগে আওয়ামী লীগ করেছে, বাট জুলাই থেকে তার একটা শক্ত এবং শক্তিশালী ভূমিকা ছিল। সুতরাং কোনো কারণে না পেরে তাকে কোণঠাসা করার জন্য, কিংবা তাকে আপনার বলবেন কি একটা বিব্রত করার জন্য, সাইজ করার জন্য, তার পুরানো এই কর্মকাণ্ড নিয়ে হয়তো অনেকেই মানে সামনে এনে অপমান অপদস্থ করার একটা চেষ্টা করে। তো এখন এই জুলাইয়ের পরে আসলে আমরা সংস্কারের ব্যাপক একটা জোরে সোরে আলাপ আলোচনা করছি। যারা গভীরভাবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝেন, তাদেরকে কিন্তু এটাও ভাবতে হয় যে আমাদের রিফর্ম প্রসেসের সাথে সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন বা পুনর্মিলন, পুনরায় সমন্বয়ের কথাটাও আমাদেরকে ভাবতে হবে জাতি হিসেবে। যখন নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপি প্রায় ধরেন 30% কাছাকাছি ভোট প্লাস মাইনাস তাদের জনসমর্থন ছিল। আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। একই সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যারা দোসর ছিল এই 16 বছরের ফ্যাসিবাদ কায়েমে, যারা রাজনীতির লুটপাটের হালুয়া রুটির ভাগিদার ছিল, জাতীয় পার্টি টাটি সহ আরো যারা, অবশ্যই তাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না। সরকার এই ফ্যাসিস্ট হাসিনা গত এই জুনে আদালতকে ব্যবহার করে যখন ফিরিয়ে আনার চেষ্টা করলো, ছাত্ররা কিন্তু পরিষ্কারভাবে হেডলাইন দিয়েছিল যে 2018 সালের পরিপত্র বজায় রাখার দাবিতে বা এটা পুনর্বহালের দাবিতে। যখন এই আন্দোলনে ক্রমাগতভাবে ছাত্রলীগ, সরকারি দলের অঙ্গ সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন এবং শেষ পর্যন্ত আন্দোলনকে দমন করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হেলিকপ্টার থেকে গুলি চালানো, বাসার ছাদ থেকে গুলি চালানো, এগুলো কোনো মানুষ সহ্য করতে পারে নাই। তারপরে তারা রাস্তায় নেমে এসেছে এবং আন্দোলনের তো একটা এন্ডিং প্রয়োজন হবে। আমাদের 18 সালের অভিজ্ঞতা থেকে আমরা একটা কাজ করেছি, যদি কখনো এইটার জন্য সাফারারও হওয়া লাগবে আমাদেরকে, যদি আওয়ামী লীগ কাম ব্যাক করে, শুধু আমাদের না, যারা এই বিপ্লব, এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, মিছিলে কিংবা ফেসবুকের লেখা আপার মতো, সবাইকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে।